কি হলো বস? পৃথা ইতস্তত করলো, চেয়ারে বসতে বসতেই বলল। এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন। এই আন্টি কি রে? মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কতটা ভালো, এইটুকু সময়েই কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো, নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল, তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? হুম। পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সে কখন খেয়েছিস? পৃথা উসখুস করল, হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারফতেই তো পৃথা এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণদোর স্বামী। তুর্য খায়নি শুনেও পৃথার আর খেতেই ইচ্ছে হলো না, তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাশান হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই পেছনে ঘুরে তাকালো পৃথা। হোমনি যেন থমকে গেল মেয়েটা, হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল দুজনেই, তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে ঢোকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে একটু বেশি সুন্দর লাগছে। হুম। পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নইয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আরেকটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বলল। তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন, কাছাকাছি বসেছিল দুজনা। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো, কণ্ঠ খাদ্যে রেখেই বলল, আমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশদের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষের বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সে কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য, স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরোনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তার, ওগুলোর সাথে আবার এত কিসের কথা? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্টার নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এই তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তার ছেলে স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হারে হারে সব বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীনভাবেই বলল, ঘষের বেগমের ছেলেও যদি হারে হারে বজ্জাত গেলে না থাকে, তো তোমার নামই তো ডুবে মা। তাহমিনা বেগম ফুঁসিয়ে উঠলেন, দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে ততটুকু সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে।
এখানে আর কেউ নেই ও যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজে যুদ্ধ করে মুখ খুলল শেষে। আমতা আমতা করে সে বলল, আহ বাকিটুকু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছে মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভেতরের ইতস্তত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, মা, আপনি উত্তেজিত হবেন না। আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে। ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে রেখেছিস, কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাকার জন্যই বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমোতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা বাবা বলে ডাকতাম। কই, কখনো তো আমাকে একটুখানি বালি পরিমাণ ছাড় দিলে না? তাহমিনা বেগম মুখ বাঁকালেন। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন না কোনো। উল্টো তরকারির বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকেই বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে। তবে প্রতি উত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়েই নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতে খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের সাথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। এরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন। ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসে পড়তে হলো। এত বড় শক্তভক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধ হয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও। না না, এভাবেই নিজের মান ইজ্জত হারাতে দেয়া যায় না। আরুষ জোরপূর্বক হাসলো। নিজের মান ইজ্জতটা এবারের ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ-আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবারও গুনল, 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ, তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ আপ দিতে ইচ্ছে হলো হারুষ ভাই? আরুষ পুশ-আপ দেওয়া বন্ধ করলো। ভ্যাবলার মতন হেসে বলল, তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলি ইচ্ছে করে 2-4টা পুশ আপ দেয়, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকেই। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে।
কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখ থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। তাদের মাঝখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতঃপর মাথা তুলে উঁকে দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সেই খোলা চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সেই বোতামের সাথে বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বউয়ের চুল। পোড়া কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতন নিজে থেকে তো আর আটকাবে না, তাই জোর করেই আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়া তার চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? একে অপরের জন্য ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজেই হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো, অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আমূলক ব্যথাতুর ধ্বনি তুলে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে, এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতন ভান ধরে তাকালো পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, কি হচ্ছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্যও তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসলো সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? মাথা পেছনে নিশ্চয়। দাঁড়াও, আমি এক্ষুনি করে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথাও আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য সেই চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করছিল বউয়ের পানে। কিন্তু শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। শুধুমাত্র এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে যেতে পারছে না বউয়ের নিকট। তুর্য ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সোরে টান দিল। পৃথাও সাথে সাথে আ করে ব্যথাতুর ধ্বনি তুলল। তুর্য আবারও অস্থির হওয়ার ভান ধরল, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি, আবার ব্যথা পেলে? থামলো তুর্য। খোলবালিশটার মাঝে তাকিয়ে বলল, এই কোলবালিশের জন্য আমাদের দূরত্ব এত বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলে তুমি চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি দাও এটাকে সরিয়ে দিই। পৃথা তাকালো কোলবালিশের পানে। আসলে কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সে এই ভারত চীনের বর্ডার সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতন ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, বেটা বদমাইশ, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলে। দেখ, এখন আমরা আমি দুধ মিলে গেছি, আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস। তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বউয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্য থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে লেগে গেছে। পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবলো না ততটা। তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভেতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট্ট মেয়েটা। তুর্য আর একটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলে ঘাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা। অতঃপর পরিকল্পনা করলো এবার হুট করেই বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে দিলেই ঘাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার।
একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নেবে বউয়ের ছোট্ট খাট্ট দেহখানা, বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতন একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারতো না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কী করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল, তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ নাম যশ খ্যাতি, এমনকি বউটাও তার থাকতো। ইস, কি ভুলটাই সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করল। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপরে রেখেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পেছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতে নিল ঘাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বউয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতেও তুর্যের কান সেদিকে চলে গেল, আর এইটুকুতেই ঘটে গেল মহা বিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টের বোতাম পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চরচর ধ্বনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল, ও মা গো! তুর্য আহাম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো, নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়ল বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে বসালো, ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছ? কোথায় ব্যথা পেয়েছ? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরি মরি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হেসেছে পৃথার উপর, ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পেছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথার জবাবের অপেক্ষা করলো না, নিজ উদ্যোগেই দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা। কিঞ্চিত সময় নিয়ে বউয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোন বজ্জাত এসে দরজায় টোকা দিল! না দিল তার পরিকল্পনা সার্থক হতে, আর বউটাকে ব্যথাও দিল সাথে। তুর্য ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলতেই দেখা মিলল আরুষের। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখে তুর্যের ক্রোধ বাড়ল আরো। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি? বেয়াদব! কেবল একটু পরে কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলে না আমাকে। টেনে হিস্ট্রি বোর্ড থেকে দূরে সরালি, সাথে সাথে বোর্ডটাকে একটা আছাড় মারলি। আরুষ ভ্যাবা চাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত, এই বিকালের সময় যে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত, সে কখন পৃথাকে আছাড় মারলো? সে তো দরজার সম্মুখে দাঁড়ালো, ভেতরে গেলে না তুর্যের বউকে আছাড় মারবে? আরুষ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আছাড় মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিস না আহম্মক, সাথে আমার আবেগটাকে আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেও বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো তুর্য, আবারও বলল, তোর কলেজে আমি ভাজা ভাজা করে দেবো বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেবো, তারপর তোর বউ সহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতোই তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরুষ। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা। প্রথমত, জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউ সহ পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোমা বেঁধে রেখে কেন বোমা পেট কেটে ভেতরেও ঢুকিয়ে দিতে পারে। আরুষের মুখশ্রী চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, আমি আর কখনো আপনার আবেগ ধরে আছাড় মারবো না, তবু আমাকে ওই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমল, তবে ভারী কণ্ঠেই বলল, তা আমি পরে দেখে নেব, তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড়া দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক,
এই সময় এসে আমার আবেগ সহ বউটাকে আছড়াচ্ছি কেন করলে সেটা বল। আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে। হয়তো ভেবেছিল আজ এই মুহূর্তেই না হয় এই লোক ওকে মাটির মধ্যে গেড়ে টেড়ে দেয়। আরুষ একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করেই বলল, স্যার, শাইন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি, শুনি আবার ঢাকায় চলে এসেছে। তুর্য মুখ বাঁকালো, খটমট করে বলল, তা তো আসবে। ওই বেটা শাহিন মির্জা তো আগে নিজে বউকে মেরেছে, এখন নিজে বউর কাছে যেতে পারছে না, বউর থেকে আদর্শ কিছুই পাচ্ছে না, তাই আমাকে পেতে দিচ্ছে না। থামলো তুর্য, হতাশ কণ্ঠে বলল। সবই হিংসে আরু, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালি আসছে কোথা থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খসলেই বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপে আরুষ বলল। কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবলো না বিষয়টাকে নিয়ে, গা ছাড়া ভাব নিয়ে বলল, সব করে তুলে আমার আস্তানা বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো। আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল। বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে। তুর্য ঠিক শুনল না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবারও সে জিজ্ঞেস করলো। কিছু বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল, আমতা আমতা করেই বলল, কই কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলেই তড়িৎ বেগে প্রস্থান করলো আরুষ। সে কি বলেছে একবারও যদি কোনোভাবে এই লোক শুনে ফেলে, তাহলে কিসের জঙ্গি বউ আর কিসের বোমা হামলা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে জান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাহিরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের হাঁক ডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষরা শাহিন মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতেই আবারও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারিদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন, শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ড্রিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? হয়তো ঘুমিয়েছে। রাত প্রায় 2টা, এতক্ষণ তো জেগে থাকার কথা নয়। ভাবতে ভাবতেই নিজেদের কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসলো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের গাল। অতঃপর একটু ঝুঁকে মেয়েটার ললাটে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে চোখ পড়ল বিছানার পাশের টেবিলে রাখা ঢাকা দেয়া খাবারের ওপর। তুর্য এগিয়ে গেল সেদিকে, খাবারের ওপর থেকে ঢাকনাটা তুলল। দেখলো 2টো প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে। তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আদুরে কণ্ঠে পৃথাকে ডাকলো, বউ, ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমেই নিমজ্জিত, ভারী নিঃশ্বাস পড়ছে তার। এ পর্যায়ে তুর্য একটু গলার স্বর বাড়ালো, জোরে ডেকে বলল, ওঠো তাড়াতাড়ি, খেয়ে নেবে। পৃথা নড়ে চড়ে উঠল একটু। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এ ঘুম জড়ানো কণ্ঠ নাকি নেশার বান? হৃদস্পন্দন বাড়ল তুর্যের, তবুও নিজেকে সামলে নিল সে। আলতোভাবেই পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না, একটু নড়ে চড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকলো পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি জোর করে উঠিয়ে বসিয়ে দেব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুচকালো আবারও। ঘুমের ঘোরেই উঠে বসলো বিছানায়, চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি? এত ডাকছেন কেন? বলছি তো আমি খাবো না, আপনি খান, খেয়ে ঘুমান। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবারও মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে। শাসনের সুরে বলল,
না খেয়ে একদম শুবে না তুমি। পৃথাও আর বলল না কিছু। এতক্ষণে এটুকু সে বেশ ভালোভাবে বুঝেছে যে সে না খেলে তুর্য ঘুমাতে দিবে না, তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো, ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোকমা নিয়ে ধরল পৃথার মুখের সম্মুখে। মেয়েটাও কোনো দ্বিরুক্তি না করে খেয়ে নিল কয়েক লোকমা, অতঃপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস, আর খাবো না, এখন আমাকে ঘুমাতে দিন। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজোরি করলো না, অল্প খেলেও খেয়েছে তো। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবারও ডাকলো পৃথাকে, বলল, পানি খেয়ে ঘুমাবো। পৃথা আধা শোয়া হয়ে বসলো, স্বামীর হাত থেকে একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুর্য হাসলো ওষ্ঠ প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতুরে, এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানাটানি করতো, ঘুম সে প্রথম দিকেই উবে যেত। তুর্য আবারও হাসলো, হাত বাড়িয়ে মুছে দিল পৃথার মুখ, অতঃপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় পৃথার পাশেই। আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কোনো, থাকবে কোথা থেকে? সে কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকলের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল, কিন্তু এখন যেন কেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে, ভিতরে ভিতরে তার পুরুষালী সত্তা নড়ে চড়ে উঠছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে, এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতিগুলো হানা দিবে না? অবশ্যই দিবে, তুর্যেরও দিয়েছে। যদিও একটা সামান্য কোলবালিশ কখনোই তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারতো না, কিন্তু মনকে তো বুঝ দিতে পারতো এটা বলে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। এই প্রাচীরের ওপাশে যাওয়া তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যে পৃথা ঘুমের ঘোরে এগিয়ে এলো তার পানে, নিজের এক হাত দ্বারা জড়িয়ে ধরল তুর্যের বেকাবু শরীরখানা। শিউরে উঠল ছেলেটা, সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। এমনি এতক্ষণ নিজের ভিতরকার পুরুষালী সত্তার অনুভূতিতে অসহায় ছিল সে, এর মধ্যে আবারও বউয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটা ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি একটা অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে, ঝাঁপটে ধরতে ইচ্ছে করছে পৃথার নরম দেহটা। মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে হচ্ছে। তুর্য যেন একটু বেশি বেকাবু হয়ে পড়লো আজ, নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার যে কিছুই নেই, তাকে নিজেকে সংযত রাখতেই হবে। এই মুহূর্তে অনুভূতির জোরে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। মেয়েটার মনে তুর্য সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে। আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনো তাকে মেনেই নিতে পারল না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়ল বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো, কিন্তু পৃথাকে ছেড়ে এখানেও ভালো লাগছে না, মানসিক শান্তি পাচ্ছে না, নিজেকে অসহায় লাগছে। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না। কি এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য, না পারছে শুইতে আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দায় থাকতে পারল না, অল্প সময়ের মধ্যে আবারও বিছানায় চলে এলো, শুয়ে পড়ল পৃথার পাশে। মেয়েটার পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলল, এত কেন পড়েছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য? যে 7টা বছরে তোমার কোনো অনুভূতি ছিল না, ওই 7 বছর তো তোমার কোনো কষ্ট হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছ মাত্র কয়েকদিন আগে, সে কয়েকদিন আগে জেনেই দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে, অথচ আমি তো পুরো 7টা বছরে তোমার জন্য ছটফট করে কাটিয়েছে, নিজের সাথে নিজে যুদ্ধ করেছে, তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছে, কিন্তু শেষ অবধি কেউ আমাকে বুঝলো না, এমনকি তুমিও বুঝলে না। আমাকে তোমরা কেন বুঝলে না বউ? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার। আচ্ছা, মেয়েটা যদি এই মধ্যরাতে তুর্যের এক কাতর কণ্ঠের বাক্যগুলো শুনতো, তারপরেও কি অভিমান নিয়ে বসে থাকতে পারতো?
হয়তো পারতো, আবার হয়তো পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতেই দুই চোখ বন্ধ করলো ছেলেটা। সকালের আলো ফুটেছে চারিদিকে। সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিত রূপে ফিরে এসেছে। চারিদিকের কোলাহল ধ্বনিতেই ঘুমটা ভেঙে গেল পৃথার। একটু নড়ে চড়ে উঠতে নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিটপিট করে চোখ খুলল পৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আষ্ঠে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মুহূর্তেই দু চোখ থেকে পুরোপুরিভাবে ঘুম উধাও হয়ে গেল মেয়েটার। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন? আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন ব্রিটিশ অসভ্য পুরুষ? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে। কিন্তু পরক্ষণেই সকাল সকাল নিজের বউয়ের মুখ থেকে এমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবু কোনো প্রকার জোর করেনি বউকে, উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে সে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চোটপাট দেখাচ্ছে। বিরক্তিতেই নাক মুখ কুচকালো তুর্য। অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমি জড়িয়ে ধরেছ। তাকিয়ে দেখো, আমি আমার স্থানে আছি, উল্টো তুমি তোমার স্থান থেকে সরে এসেছ। সেই গাড়ির মতন যুক্তি। পৃথার এবার সন্দেহ হলো, বরাবরই কি সে নিজের স্থান ছেড়ে তুর্যের নিকটে যায়? পৃথা সন্দিহান সুরেই প্রশ্ন করল, প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে আপনার কাছে যাই, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেললো না তো তার কারসাজে। এলোমেলো দৃষ্টি ফেললো তুর্য। আমতা আমতা করে বলল, এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামলো তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে চাপ দিয়েছে ভীষণ, ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলেই এক প্রকাশ দৌড়ে ওয়াশরুমে ঢুকলো তুর্য। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্যের চলে যাওয়ার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগে। ইতিমধ্যে সকলের সাথে খাবার টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যেই একদম স্যুট বুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথে কপালে ভাঁজ ফেললেন। তিনিও গলা বাড়িয়ে বললেন, খেয়ে তারপর যেদিকে খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পড়ল। চিবোতে চিবোতে বলল, এখন আসছে। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগেই তুর্য পা বাড়ালো সম্মুখ পানে। দরজা পর্যন্ত গিয়ে আবারও কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নেবে। আমার আজ ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করে পরপরই আবারও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাওয়ার পানে। তুর্যের একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগা সৃষ্টি করলো তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবল মাত্র 2 দিন, স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনো। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে, অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া, এখন আবার এতটা আদরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া। একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায় ভাবছে পৃথা। দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে। পৃথার সাথে সারাদিন কথা হয়নি একটুও। একটা বারের জন্য মেয়েটা ওই সুমিষ্টি কণ্ঠস্বরটা শোনা হয়নি। এইটুকু মাত্র সময়, এর মধ্যেই তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না সে, দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা। ছটফট করছে হৃদয়। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও উপায় নেই। মোবাইলই তো নেই পৃথার। যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পৃথার সাথে কথা বলতে চাইতে পারতো, কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো। সব বিশ্বাসঘাতক এবং ঘসেটি বেগমের বংশধর।
হতে পারে সে কল করলে এরা পৃথার সাথে কথা বলতে তো দিবেই না, উল্টো এই কথা বলা না নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কারো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়, ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তুর্য আজকের মতন নিজের সকল কাজের অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো। বসার কক্ষ পর্যন্ত আসতেই শব্দ পেল হই হল্লোড়ের। বাড়ির ছোট বড় সকলেই আড্ডায় মিলিয়েছে। এই কক্ষে পৃথাও আছে, এদের সাথে বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসে কি যেন বলছে আর সে হেসে লুটোপুটি খাচ্ছে। সূর্যের দৃষ্টি শীতল হলো, প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার হাসি মুখটার পানে। সকলে আড্ডায় এতটাই মশগুল যে এখনও তাকে খেয়ালই করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো। হঠাৎ তুর্যের মেজ চাচি কুলসুম বেগমের নজর গেল দরজার পানে। চোখে পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকালেন, অবাক কণ্ঠেই বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে আবারও বললেন, দুপুর গড়িয়ে রাতে ফিরেছিস, খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। তুর্য হাসলো কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না মেজো চাচি, আমি দুপুরে খেয়েছি, এবার রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলোর সমাপ্তি ঘটিয়ে তুর্য আর দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভীষণ। এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য দেরি করলো না। কক্ষে ঢুকেই আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলায় ঝোলানো তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। ভ্রু কুচকে এলো তুর্যের। পৃথা এখনো আসেনি এ কক্ষে। তুর্য ভেবেছিল তাকে দেখেই পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতে চায় তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দেবে। কিন্তু তারা তা করেনি। তুর্য দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, বিশ্বাসঘাতকদের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাকে আর ভালো হতে দিল না। তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটার উৎখাত করতে দিল না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। অধৈর্য কণ্ঠে ডাকলো, পৃথা, হে পৃথা, রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের জোরালো কণ্ঠের ডাক শুনল বসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার ওপর। আর এই লোকটাকেও বলিহারি যায়। দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপরও এভাবে ঘরে গিয়ে না ডাকলে কি হতো না? এরা নিজের কোনোই দিক গুঁতো মারল পৃথার পেটে। রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছো ভাবি, বাড়িতে ফিরেই বউকে চোখে হারাচ্ছে। পৃথার লজ্জা বাড়ল, লাজে মাথা নুইয়ে ফেলল সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। এরা কি লজ্জাটাই না দিচ্ছে তাকে? এখানে থাকলে হয়তো আরও লজ্জা দেবে। তার থেকে পৃথার এখান থেকে চলে যাওয়াই ভালো হতো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। লজ্জালু ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতে সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত, এটা খেয়ে একটু ভালো লাগবে। পৃথা দ্বিরুক্তি করল না, হালকা করে মাথা ঝাঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকেই নিজের ভোল বদলালো পৃথা। চড়া গলায় তুর্যকে বলল, এভাবে সারের মতো চাচাচ্ছেন কেন? কি হয়েছে? তুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতন বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এ লোকের কথার উত্তর দেওয়া মানে আর একটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজে হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন,
খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস খালি করে রাখলো পাশের টেবিলে। অতঃপর বিছানার উপর থেকে একটা মোবাইলের বাক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচক করে উঠল। ছো মেরে সে মোবাইলে নিল তুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তুর্য হাসল, অভয় দিয়ে বলল, একদম 3 পৃথার আনন্দ আর দেখে কে। সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসলো বিছানায়। বাক্স খুলে বের করলো মোবাইলটা। বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুর্য নিঃশব্দে বসলো তার পাশে। হুট করে বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো। ওষ্ঠে স্থান পাওয়া হাসিটা উবে গেল মুহূর্তেই। ভীষণভাবে মনে পড়ল বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করছে? পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানেরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারলো তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটু ভাবলো না তার কথা? তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল। শক্ত কণ্ঠে বলল, না। এখন অভিমান করে আছে পরিবারের উপর?